এসএসসি 2021 সালের 6th উইক অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে। তো হার ম্যাথ অ্যাসাইনমেন্ট আমরা একটা প্রশ্নটা দেখে আসি। প্রশ্নে কি বলেছে? 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নং 4। আপনারা 4 নং অ্যাসাইনমেন্ট লিখবেন। অবশ্যই কোড নাম্বার এবং বিষয় উচ্চতর গণিত এগুলো যদি ভুল না হয়। কোড নাম্বার হচ্ছে 126। এই কোড নাম্বারগুলো কিন্তু ভাই আসে যে আপনার হায়ার ম্যাথ পরীক্ষা দিচ্ছেন, এর কোড নাম্বার কত। তো চ্যাপ্টার হচ্ছে 7ম চ্যাপ্টার, অসীম ধারার উপরে দেওয়া হয়েছে। কি বলা আছে? অ্যাসাইনমেন্ট শিরোনামটা হচ্ছে অসীম ধারা সংক্রান্ত সমস্যার সমাধান। সুন্দর করে কালো করে শিরোনামটা কিন্তু লিখে দিয়েছে, অনেক সুবিধা। এটা দেখে দেখে আপনারা লিখে দিবেন যে অসীম ধারা সংক্রান্ত সমস্যার সমাধান। তুমি একটি আজব দেশে ঘুরতে গিয়েছো, অর্থাৎ শিক্ষার্থীদের প্রত্যেককে নির্দেশ করে বলছে যেখানে দেখলে একটি গাছের নিচে পাশাপাশি 10টি বাক্স রাখা আছে। ভালো। প্রতিটি বাক্সের গায়ে একটি করে ভগ্নাংশ লেখা আছে। বাক্সগুলো এমন ভাবে সাজানো আছে যেন ভগ্নাংশগুলো ক্রম নিচের চিত্রের মতো দেখা যায়। অর্থাৎ ভগ্নাংশগুলো হচ্ছে প্রথম বাক্সে আছে 2/3, দ্বিতীয় বাক্সে 2/3, তৃতীয় বাক্সে 2/3, চতুর্থ বাক্স, অর্থাৎ যত বাক্স বাড়তেছে সংখ্যা কিন্তু একটা একটা করে বাড়তেছে। এরকম ধারা কিন্তু আমরা করেছিলাম। যেমন বইয়ে ছিল, আমি উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি। বইয়ে ছিল প্রথমে 5, তারপরে 555, তারপরে ছিল আবার 5555। এরকম কিন্তু বইয়ে অলরেডি ধারা ছিল, যার সমষ্টি তোমরা তৈরি করেছো এবং সমষ্টি বের করছো। কারণ আমরা কি করতাম, 5 দিয়ে ভাগ করতাম, তারপরে সেটাকে আবার 9 দিয়ে গুণ করে মান বের করতাম। ঠিক আছে? তো এখানে বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে যে এমনভাবে সাজানো আছে যেন ভগ্নাংশগুলো ক্রমে নিচে এই করো। ক নাম্বার প্রশ্ন আমি দেখে বললাম লঘিষ্ঠ আকারে। তো ভগ্নাংশগুলো যোগফলকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় তা হলো m/k। কি বলছে? যোগ করলে ভগ্নাংশগুলো যোগফলকে, অর্থাৎ এই যে 10টা ভগ্নাংশ, এটা যোগ করলে যে পাওয়া যায় তাকে m/k আকারে প্রকাশ করা যায় বা প্রকাশ করা হলো। এটা নাম দিছে m/k। ক নাম্বার প্রশ্ন, a/b এর লঘিষ্ঠ আকার নির্ণয় করো। অর্থাৎ শুধু লাস্টের পদটা a/b, অর্থাৎ ডট 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 দিয়ে আমরা যে n-তম পদ লিখি, এখানে যে 10টি বক্স দেওয়া আছে, শুধু লাস্টের পদটার আমার লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, এখানে কোনো সমষ্টি না। তারপর এরপর বলছে এর মান নির্ণয় অথবা বি এর মান নির্ণয়। এর মান নির্ণয় বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে 10 পদে হরটা কত হবে বা লবটা কত হবে। এ তো আমরা দেখতে পাচ্ছি লব, আর বি দেখতে পাচ্ছি আমরা হর। এ দেখতে পাচ্ছি লব, আর বি দেখতে পাচ্ছি আমরা হচ্ছে হর। তো সেই এ আর বি এর মান নির্ণয় বলতে লব ও হরের মান নির্ণয়ের কথা এখানে বলা হয়েছে। লব ও হরের মান নির্ণয়ের কথা। এরপরে মান নির্ণয় করে তারপরে লঘিষ্ঠ আকারে প্রকাশ। এই হচ্ছে টোটাল তোমার 2 মার্ক। খ নাম্বার প্রশ্নে বলছে m/k নির্ণয় করো। অর্থাৎ ওই যে 5555 যেভাবে নির্ণয় করছে আমরা ওভাবে উপরেটা নির্ণয় করব, নিচেরটা নির্ণয় করব, অর্থাৎ লব নির্ণয় করব, হর নির্ণয় করব, তারপরে আমরা m/k নির্ণয় করব। এরপরে এখানে বলেই দিচ্ছে প্রত্যেক বাক্সের ভগ্নাংশগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ 1 মার্ক। অর্থাৎ ওই যে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি প্রত্যেক বাক্সে, তাই বাক্সের আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, সেভাবে করা যায়। এবার গণনা বলছে m/k অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করো, এবং নির্দেশনা দিয়ে দিছে যে 101010 এবং 010101 অনুক্রমটির 2টির সাধারণ পদ ব্যবহার করবে। সুন্দর করে নিয়মটা এখানে বলে দিয়েছে। যাই হোক, আমরা আস্তে আস্তে শুরু করি করা এবং ব্যাখ্যা দিয়ে আপনাদের বুঝাই দিই, যাতে আপনাদের বিষয়টা খুব ক্লিয়ারলি আপনারা বুঝতে পারেন। পরের প্রশ্নটা বলেছে কি, বাক্সের সংখ্যা অসীম হলে বাক্সের গায়ে প্রাপ্ত ভগ্নাংশগুলোর হরগুলোর
দ্বারা তৈরিকৃত n-তম আংশিক সমষ্টি নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই যে আংশিক সমষ্টি আমরা নির্ণয় করতাম যদি অসীম হয় তখন। এরপরে বলছে যে কোনো একটি বাক্সের ভগ্নাংশকে আবৃত দশমিক রূপান্তর করে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ করো এবং অতঃপর ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে নির্ণয় করো। অর্থাৎ ওই যে আবৃত দশমিক একটা আছে ধারার, একটা আছে জেনারেল ম্যাথে আমরা করেছিলাম যে যতগুলো দশমিক পুরো আবৃত ততগুলো নয়, এটা হচ্ছে ধারারটা। ধারার আবৃত দশমিকটা আমাদের করতে হবে, সেটা করতে বলছে। 5টা প্রশ্ন, টোটাল 5টা প্রশ্নে লাস্টেরটা 4 মার্ক, এর আগেরটায় 3, তার আগেরটায় 3, মানে 10 আর 4, টোটাল 14 মার্কের একটা সৃজনশীল দিয়েছে। এক একদিন এক এক রকম করে স্যাররা। হ্যাঁ, এর আগে দেখছিলাম 4 4 4 করে, এবার দেখি 2 3 করে। স্যারদেরই ভালো লাগে কিভাবে করে, আমরা চলে যাই বোর্ডে। তো দেওয়া আছে 10টি বাক্সে লেখা ভগ্নাংশগুলোর ক্রম আমরা লিখলাম। যেহেতু এখানে প্রশ্নে যেভাবে বলা আছে সেভাবেই আমরা লিখলাম। প্রশ্নে এখানে বলা আছে যে বাক্সগুলো এমনভাবে সাজানো আছে যেন ভগ্নাংশগুলোর ক্রম নিচের চিত্রের মতো দেখায়। তো আমরা সেটাই লিখলাম যে দেওয়া আছে ভগ্নাংশগুলোর ক্রম ক নম্বর প্রশ্ন করার জন্য, যেহেতু a বাই b কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, সেটা আমরা লিখছি যে দেওয়া আছে 10টি বাক্সে লেখা ভগ্নাংশগুলোর ক্রম। এখানে গুলোর কথাটা লিখে দিই, ভগ্নাংশগুলোর ক্রম। যেহেতু ক্রম তাই আমরা জানি অনুক্রম হলে কমা কমা হয়। ইচ্ছা করলে আপনারা বক্সও দিতে পারেন, যে এখানেও বক্স, প্রত্যেকটা বক্স দিয়ে ডট দিতে পারেন, অথবা কমা কমাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এরপরে এখানে যেহেতু ভালো করে খেয়াল করেন, এখানে যেহেতু 1 নম্বর পদে 1টা 2 1টা 3, লব হচ্ছে 1টা 2, হর হচ্ছে 1টা 3, 2 নম্বর বাক্সে আছে 2টা 2 2টা 3, 3 নম্বর বাক্সে 3টা 2 3টা 3, 4 নম্বর বাক্সে 4টা 2 4টা 3। তাহলে 5 নম্বর বাক্সে আপনারা অবশ্যই বুঝতে পারছেন লবে হবে 5টা 2, হরে হবে 5টা 3। তো এটা আপনারা এভাবেও লিখতে পারেন যে যেহেতু প্রতিটা বাক্সের ভগ্নাংশগুলোর লব ও হর একটা একটা 2 করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? সুতরাং আম যে শেষের ভগ্নাংশটা কি? 10তম ভগ্নাংশ। তাহলে এর মানটা আপনি এভাবেও ডাইরেক্ট লিখে দিতে পারেন। অথবা আমরা ভেঙে যদি লিখি যে ভগ্নাংশ ক্রম হতে দেখা যায় যত বাক্স তার ভগ্নাংশগুলো লব ততটা 2 যুক্ত হচ্ছে। বাক্সের সংখ্যা যত বাড়তিছে লবে তত 2 যোগ হচ্ছে। আবার বাক্সের সংখ্যা বাড়তেছে তেমনি হরেও 3 তত যুক্ত হচ্ছে। তো আমরা লিখলাম যে এখানে লিখতে পারি, এখানে ভগ্নাংশগুলোর ক্রম হতে দেখা যায় যততম বাক্স তার লব ও হরে তত 2 ও 3 যুক্ত সংখ্যা হচ্ছে। অর্থাৎ 5তম হলে 5টা 2 লব আর 5টা 3 হচ্ছে হর। এটা আমি একসাথে লিখলাম। আপনারা চাইলে আলাদাও লিখতে পারেন যে যত ভগ্নাংশের ক্রমগুলো হতে দেখা যায় যততম বাক্স তার লবে তততম বা ততটি বা তততম 2 যুক্ত হচ্ছে। আবার হরে তততম 3 যুক্ত হচ্ছে। যেমন যদি 5তম বাক্স হয়, তা 5তম বাক্স হলে এখানে লবে হচ্ছে 5টা 2 আর হরে হচ্ছে 5টা 3। 10তম হলে লবে হচ্ছে 10টা 2, হরে হচ্ছে 10টা 3, এরকম যে ততটা 2 ও 3 যুক্ত হচ্ছে। ততটা লিখি বা ততটা লিখলেই ভালো হবে। যততম বাক্স তার লব ও হরে ততটা 2 ও 3 যুক্ত হচ্ছে। লবে হচ্ছে 2 আর হরে হচ্ছে 3। ইচ্ছে করলে এই যথাক্রমও দিতে পারেন। লব হরে যথাক্রমে 2 ও 3। লব হরে যথাক্রমে ততটাই, না যথাক্রমে কথা দিলে আরেকটু মনে হয় বেটার হবে। যথাক্রমে কথাটা লিখে দিলাম, কারণ লবে হচ্ছে 2 আর হরে হচ্ছে 3। যথাক্রমে 2 ও 3 যুক্ত সংখ্যা হচ্ছে। কথাটা ক্লিয়ার আপনাদের কাছে? 10তম, সুতরাং 10তম বাক্সের গায়ে লেখা লিখতে পারেন। যেহেতু বাসায় করতেছেন, এক একজন একটু ডিফারেন্স লিখতে পারেন। ভগ্নাংশ হবে কি হবে? এই a বাই b ছিল, তাহলে a বাই b সমান উপরে 10টা 2, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। নিচে হচ্ছে 10টা 3,
তো এই হচ্ছে আমার টোটাল যে 10তম বাক্সের ভগ্নাংশ, এটা আমি এভাবে লিখে দিতে পারি। মানে আসলে স্যাররা যেটা চাচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের বেসিকটা তুলে আনার জন্য, এজন্য প্রশ্নগুলো এই টাইপের দিয়েছে যা আপনারা বইতে নাও পেতে পারেন। আসলে ধারাটা কি হবে, কিভাবে লিখতে পারেন, ইচ্ছে করলে অনেকে এভাবেও লিখলেও হবে যে অনুক্রম হতে দেখা যায় এই হর ও লবে দুই প্রত্যেকটা সংখ্যা ২ তো বা ২ বা ৩ করে বৃদ্ধি পাচ্ছে। একটা করে ২, একটা করে ৩ বৃদ্ধি পাচ্ছে। যে যেভাবে লিখতে পারে। এটা হচ্ছে তার নিজের ভাষা সুন্দর করে লেখে। তাহলে অতএব ১০তম ভগ্নাংশের হর হবে ১০টা ২ এবং লব হবে ১০টা ৩। এখন আমার আমরা এখানে প্রশ্নে দেখেছি ১ নম্বরে এই কয়ের ১ম পার্ট A আর B এর মান চেয়েছে। তো আমরা এভাবে লিখতে পারি যে অতএব A এর মান হচ্ছে এরকম ১০টা ২ ও B এর মান হচ্ছে ১০টা ৩। যেহেতু এভাবে ১ম এ মান বের করতে বলছে A অথবা B। বা আপনারা এখানে এভাবে রেখে দিলেও হবে। বা অতএব দিয়ে অতএব A সমান, যেহেতু A হচ্ছে লব আর B হচ্ছে হর, তো আমরা এরকম ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ গুণে ১০টা ২ লিখবেন। আর এখানেও গুণে ১০টা ৩ লিখবেন। তো B এর মান আমি পেয়ে গেলাম। ১ মার্কের কাজ করলাম এতক্ষণ পর। আমি আবার বলছি, যদি আপনাদের এত লিখতে কষ্ট হয়, ডাইরেক্ট লিখে দেবেন যে অনুক্রম থেকে পাই যে প্রত্যেকটা পদ পূর্ববর্তী পদ থেকে একটা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ১০তম পদ হবে ১০টা ২ এবং ১০টা ৩ এর সমন্বয়ে একটা ভগ্নাংশ, ডাইরেক্ট লিখে দিলেন। বা এরকম একটা লাইন লিখলেও লিখতে পারেন। এভাবেও লিখতে পারেন যেভাবে লেখছি। একটু নিজের মতো করে লেখার চেষ্টা করবেন সবাই। তো এরপরে আমরা এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। লেখাটা সুন্দর করে বুঝে তারপর লিখবেন। তাহলে এখন দিয়ে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এটাকে আবার তুলি ভগ্নাংশটাকে। তো আমরা ভগ্নাংশটা তুললাম। আমি পাশাপাশি করছি, আপনারা অবশ্যই নিচে নিচে কইরেন। এখানে উপরে ১০টা ২ লিখলাম, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, নিচেও 10টা ৩ লিখলাম। লঘিষ্ঠ আকার মানে হচ্ছে কাটাকাটি। তো আমরা কিভাবে কাটাকাটি করব? উপরে ও নিচে আমি দেখতে পাচ্ছি, যদি আমি ২ দ্বারা ভাগ করে দেই এটাকে, তাহলে এখানে আমার 10টা ১ আসে। 10টা ১ এরকম গুণ চিহ্ন হবে না, 10টা ১ আসবে। ১, ১, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এভাবে গুণে সুন্দর করে নিবেন। এবার নিচে ৩ দ্বারা যদি আমরা করে দেই, তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮, ৯, ১০। আমরা উপরে ও ২ দিয়ে ভাগ করলে, নিচে ৩ দিয়ে ভাগ করলে আমরা এরকম ১, ১, ১, ১ পাচ্ছি। তার মানে এটা যদি আমরা করি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি অনেক বড় একটা সংখ্যা হয়। তো এখানে উপরেও আমরা ২ গুণ নিয়ে কমন নিয়েছি। ২ গুণ ১, ১, ১, নিচেও ৩ গুণ ১, ১, ১ লিখেছি। তো এখানে হচ্ছে ১০টা ১ আর নিচেও ১০টা ১। তো এটা কিন্তু কাটা যায়। তো এটাকে আমরা যদি কাটি, আমি আপনারা নিচে নিচে লিখেন, আমি পাশাপাশি লিখেছি। এটা কিন্তু আমরা উপরে নিচে কাটতে পারি। তো এটা আমি কেটে দিলাম। তো আমার উপরে থাকলো ২, নিচে থাকলো ৩। তো এই হচ্ছে লঘিষ্ঠ আকার। তো আপনি আরেকটা লাইন লিখে দিবেন, সেটা লিখবেন এভাবে যে সুতরাং A/B এর লঘিষ্ঠ আকার 2/3 অ্যান্সার। আমি পুরোটা লিখে দিচ্ছি না, মুখে বলে দিলাম, কারণ এমনি ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে। তো আমরা চলে যাব নেক্সট অঙ্কে। দেখেন পুরো অঙ্কটা বুঝতে পারেন কিনা। পুরো অঙ্কটা আমি ছোট করে দেখালাম আপনাদের। এই হচ্ছে ক নাম্বার অঙ্ক, যা বুঝাতে এত টাইম লাগছে। আমরা চলে যাই খ নাম্বার অঙ্কে। তো আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলেছিল? খ নাম্বার প্রশ্নে বলেছিল, একটু আবার আপনাদের দেখাই, m/k নির্ণয় করতে বলছিল। আর m/k যা আমি একটু আগে উদ্দীপক পড়ার সময় সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। প্রথমেই আপনাদের যারা শুনেননি ওইটা শুনে নেবেন। এখানে m/k হচ্ছে এই যে ভগ্নাংশগুলো, যে বাক্সে ভগ্নাংশগুলো লেখা আছে, সেই ভগ্নাংশগুলোর যোগফলের লঘিষ্ঠ আকার রূপ, সেইটাই আমাদের এখানে বের করতে বলছে। তো ক নম্বরের প্রশ্নের যে ১-২ মার্ক, প্রথমে বলছে প্রত্যেক বাক্সের ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে প্রকাশ, এরপরে m/k নির্ণয়, অর্থাৎ প্রত্যেক বাক্সের ভগ্নাংশই কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, সেটা করতে বলছে। তারপর বলছে m/k নির্ণয়। তো আমরা চলে যাই বোর্ডে। আপনারা দেওয়া আছেও লিখতে পারেন, এখানেও লিখতে পারেন। আমি এখানে লিখছি। এখানে লিখে প্রথম বাক্সে লেখা ভগ্নাংশ হচ্ছে 2/3, যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না। এরপরে একই নিয়মে আমি ডট ডট দিলাম। আপনি অ্যাসাইনমেন্ট করতেছেন, আপনার ডট ডট না দেওয়াও বেটার, আপনারা লিখে দিয়েন
দ্বিতীয় বাক্সে লেখা ভগ্নাংশ ছিল আমার উপরে 2 নিচে হচ্ছে 3 তো কাটাকাটি করে আমরা যদি উপরে নিচে কাটাকাটি করি বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে তো কাটাকাটি, তো উপরে নিচে কাটাকাটি করলে আমার কত হয়, আমার কিন্তু এই 11 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে কাটাকাটি করলে 2/3 হয়। কাটাকাটি আমি দেখাই দিলাম না, বা দেখাই দিতে পারেন আপনারা যে এখানে কেটে উপরে হচ্ছে 2 নিচে হচ্ছে 3, 11 দিয়ে ভাগ করলেন, বা একটু আগে যেভাবে করলাম আমরা 2 গুণ 11 নিচেও 3 গুণ 11 করে এভাবেও করতে পারেন। তো এটা কাটাকাটি করলে বিস্তৃত যদি দেখায় তাহলে কাটাকাটি করবেন না, 2/3 ডাইরেক্ট লিখবেন। এবার তৃতীয় বাক্সের লেখা ভগ্নাংশ, বা এটা ইচ্ছে করলে ক হতে প্রাপ্তও লিখতে পারো, ক হতে প্রাপ্ত ভগ্নাংশগুলো তারা বাক্সের কথা লিখতে হবে না, যেটা যে যার যেভাবে মানে ভালো লাগে সেভাবে লিখে দাও। তাহলে এখানে ছিল 3টা 2, নিচে ছিল 3টা 3, এখানেও কিন্তু আমরা 111 দিয়ে কাটাকাটি করতে পারি, তাহলেও কিন্তু আমার 2/3 আসে। এবার চতুর্থ বাক্সে কি ছিল, যেহেতু আমার 4টা ছিল, তো 4টা তো আমার করতেই হবে। এখানে আমি অন্য কালার দিয়ে একটু দিচ্ছি। এখানে উপরে 4টা 2, তারপরে নিচে হচ্ছে 4টা 3। এইভাবে এটাকে আমরা যদি 1111 দিয়ে কাটাকাটি করি তাহলে আমার 2/3 আসে। এটা আপনারা নিচে নিচে লিখবেন, আমি পাশাপাশি লিখছি, আপনারা নিচে নিচে লিখতে পারেন বা পাশাপাশিও লিখতে পারেন। তো এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ করে ডট 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 ডট, অর্থাৎ মাঝখানে কিন্তু অনেক আছে, মাঝখানে অনেক আছে, এভাবে লিখে আমরা n-তম পদ বা 10তম পদ দিয়ে আমরা কিন্তু সবগুলো দেখাতে হবে না। এখন যদি আপনার সময় থাকে যে সবগুলো দেখাই দিতে পারেন, কিন্তু সবগুলো দেখানোর আসলে কোনো কথা বলে নাই, আর দিলেও দিতে পারেন, কারণ অ্যাসাইনমেন্ট যদি বাসায় বসে করতেছেন তাহলে আমরা কি লিখবো, সুতরাং ডট ডট দিলাম, সুতরাং 10তম বাক্সে লেখা, তাহলে এখানে আমি যেহেতু বাংলায় লিখেছি, এগুলো ইংলিশে লিখলে ভালো হবে, তাই আমি বাংলা লিখছি, বাংলায় 10তম লিখে দিই। 10তম বাক্সে লেখা ভগ্নাংশ, এখানে উপরে 10টা 2, 1 2 3 4 5 6 7 8 9 10, নিচে 10টা 3, 1 2 3 4 5 6 7 8 9 10, কাটাকাটি করলে এখানেও 2/3 আপনারা পাবেন। তো এই হচ্ছে 1 মার্কের কাজ শেষ। আমার বলছে আমাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ, তো এই হচ্ছে 1 মার্কের কাজ শেষ। তো আমাকে বলা আছে কি, এই যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম, এরপর বলছে m/k বের করা। তো m/k জিনিসটা কি? m/k জিনিসটা হচ্ছে যে এই ভগ্নাংশগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করে যে ভগ্নাংশ পাওয়া যায়, তা আমরা লিখব যে ভগ্নাংশগুলোর যোগফলকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা হলো m/k। এইটা আপনারা ডাইরেক্ট লিখে দিতে পারেন, এই লাইনটা যে উদ্দীপকে দেওয়া আছে ভগ্নাংশগুলোর যোগফলকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, যে ভগ্নাংশ পাওয়া যায় তা হলো m/k। এই লাইনটা আপনারা লিখে দিবেন সুন্দর করে, এই লাইনটা লিখে দিয়ে অতএব, আমি এই লাইনটা লিখে দিচ্ছি না, আপনারা এই লাইনটা লিখে দিবেন। তারপর আমি লিখতেছি অতএব, হুবহু এই লাইনটা লিখে দিতে পারেন, দেওয়া আছে লিখে, আমি এরপর লিখবো অতএব, তাহলে অতএব m/k ইজ ইকুয়াল টু, আমি একটা কথা অনেকবার রিপিট করলাম, ওই লাইনটা উদ্দীপকের লাইনটা লিখে দিবেন, m/k ইজ ইকুয়াল টু আমার হবে এইগুলোর যোগফল। তাই এইগুলোর যোগফল কি, তাহলে প্রথম ভগ্নাংশের লঘিষ্ঠ আকার অলরেডি আমি পেয়ে গেলাম, দ্বিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠ আকার পেয়ে গেলাম। তো আমরা টোটাল ভগ্নাংশটা আগে দেখাই। আমরা প্রথম চিত্র পাইছি 2/3, তারপর পেয়েছি 2/3, তারপর পেয়েছি 2/2, 3/3, তারপর পেয়েছি 2/2, এটা উঠাই দিলেন, আপনারা উঠাই নিতে পারেন। তারপর ডট 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 10তম পদ ছিল 10টা 2, 1 2, এখানে 10টা 2 দিয়ে এই বড় ভগ্নাংশটা আপনারা লিখে দিবেন, ঠিক আছে? তো এখানে ছোট করে 2 3 4 5 6 7 জায়গা করে নিচ্ছি আমি, যেহেতু আমার লেখাগুলো অনেক মোটা মোটা হয়েছে, খেয়াল করেন। আমি চাচ্ছি আপনাদের জিনিসটা বুঝাতে, নিজেরা নিজেদের মতো সুন্দর করে সাজিয়ে নিবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা হয়ে গেছে মনে হচ্ছে। একটা মুছে দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, এখন ঠিক আছে। নিচেও 10টা 3, 1 2 3 4 5 6 7 8 9 10। এই হচ্ছে আমার লেখা, এটা কি m/k, যোগফল কি হচ্ছে m/k, হ্যাঁ।
তো আমার লঘিষ্ঠকের প্রকাশ করার পরে তো আমি এটা অতএব দিয়ে লিখে দিলাম। তো এটাও ছিল 2/3, এটাও ছিল 2/3, এটাও 2/3, সব কেটে কেটে কিন্তু আমরা 2/3ই পেয়েছি। তো আমি চোখ বন্ধ করে সব 2/3 লিখে দিচ্ছি। ইচ্ছে করলে আপনাদের টাইম যদি থাকে আপনারা 10 বার 2/3 লিখতে পারেন। তো এখানে কয়টা 10টা, তো 10টা হলে আমরা 10 × 2/3 ডাইরেক্ট লিখতে পারি। 10 × 2/3 আমরা ডাইরেক্ট লিখতে পারি, কারণ এখানে 10টা যেহেতু ভগ্নাংশ, আমরা জানি 10টা 5 হলে 10 × 5, 10টা 10 হলে 10 × 10, তো এভাবে আমরা 10 × লিখতে পারি। আর 10 × লিখলে আমরা এভাবে গুণ করে দিব। এখন 10 দুগুণে 20/3 হবে। তো অতএব এখানে আমরা m/k এর মানটা কি দিতে পারি? সুতরাং m/k = একটু খেয়াল করেন আপনারা, অনেক সহজ জিনিস। সুতরাং m/k আমরা পাচ্ছি আমরা পাচ্ছি 20/3, আর এটাই হচ্ছে অ্যান্সার। প্রথমে আমি প্রশ্নে যেভাবে বলেছে সেভাবেই কিন্তু করেছি। আমি ডাইরেক্ট করতে পারতাম, প্রথমে যোগ করে তারপরে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারতাম। যেহেতু প্রশ্নে বলেই দিয়েছে প্রথমে ভগ্নাংশগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করেন, তারপরে m এর মান নির্ণয় করো, m/k এর মান নির্ণয় করো। তো m/k উদ্দীপকে দেওয়া ছিল এই ভগ্নাংশগুলোর যোগফলের লঘিষ্ঠ আকার। তো এই যোগফল ভগ্নাংশগুলোর যোগফল, ইচ্ছে করলে আপনারা এখানে ডাইরেক্ট 2/3 গুলো বসাই দিতে পারেন। আমি ডাইরেক্ট বসাইলাম না, ডাইরেক্ট ভগ্নাংশগুলো বসাইলাম। আমার হাতের লেখা খারাপ হয়েছে, আপনারা সুন্দর করে লিখবেন। এবং এবার প্রত্যেকটা লঘিষ্ঠ আকারের মানগুলো বসাই দিলাম এবং 10টা ছিল, 10 দিয়ে গুণ করে দিলাম। তো এই হচ্ছে খ নাম্বার প্রশ্ন। আমরা চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বলছে এখানে m/k, তারপর আবার m/k, মানে কমা কমা দিয়ে m/k, m,k, m,k, m,k ডট 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 অনুক্রমটি সাধারণ পদ নির্ণয় করতে বলছে। সাধারণ পদ বলতে যে বোঝানো হয়, যাকে আমরা যেমন সাধারণ অনুপাত, সাধারণ অন্তর আমরা বের করেছি, এরকম সাধারণ পদ বের করতে বলছে। এবং এখানে বলেছে, আবার আমাকে একটা হিন্টস দিয়ে দিয়েছে স্যাররা, যে 101010 অথবা 010101 অনুক্রম দুইটি সাধারণ পদ ব্যবহার করে করতে হবে, ঠিক আছে। তো এখানে উদ্দীপকে আমাকে বা এই প্রশ্ন যেভাবে বলছে, প্রশ্নের মান বন্টন এভাবে দেখাইছে যে m0 এবং 0কে অনুক্রমে সাধারণ পদ নির্ণয় হয়। যে কোনো একটা নির্ণয় করলে 1 মার্ক, দুইটা নির্ণয় করলে 2 মার্ক, তারপরে টোটালটা m কে নির্ণয় করতে পারলে 3 মার্ক। তো এই প্রশ্নটা আমরা একটু আগেও বলেছিলাম, তবে আবার প্রশ্নটা বললাম। তো আমি ক্ষয়ে কিন্তু অলরেডি m/k এর মান পেয়ে গেছি। তো আমি লিখবো খ হতে প্রাপ্ত। তো আমি বোর্ডে চলে আসলাম। তো আমি লিখবো খ হতে প্রাপ্ত m/k সমান, খ হতে আমরা কিন্তু পেয়ে গেছি m/k সমান 20/3। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে m এর মান হচ্ছে এখানে 20 আর k এর মান হচ্ছে এখানে 3, ঠিক আছে। অর্থাৎ m এর মান 20, m যেহেতু হর এই লব, তাহলে m এর মান 20 আর k যেহেতু হর, তা k এর মান 3। তাহলে আমার প্রথমে বলছে m0 আমি প্রশ্নটা একটু আগে দেখে আসছি। তো এখানে m0 কথাটা আমরা লিখবো। তো m0 আমি লিখলাম, যতগুলো 3টা জোড়া লিখলাম, যে এখানে 3টা জোড়াই দেওয়া ছিল প্রশ্নে, সেজন্য 3টা জোড়াই লিখলাম। এই যে m0 বা ইচ্ছে করলে তোমরা আরো বেশিও লিখতে পারো। তাহলে এখানে মান যদি বসাই দেই তাহলে হবে 20, তারপরে আবার 20, আবার 0, তারপরে আবার 20, আবার 0, তারপর ডট 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 ডট, অর্থাৎ m এর মান কিন্তু আমরা বসিয়ে দিলাম। তো আমার এইটা সাধারণ পদ পদ বের করতে বলছে। সাধারণ পদ বলতে ক্লাস 8এও তোমরা শিখে আসছো, এই এবং 9এ ধারায়ও শিখে আসছো। অর্থাৎ এমন একটা পদ যে পদে এই হচ্ছে চলকের মাধ্যমে, আমরা যাকে বীজগণিতীয় রাশি বলতাম ক্লাস 8এ, 9এ আমরা সাধারণ পদ বলতাম। অর্থাৎ n এর মান বসালে যদি প্রথম পদ পাওয়া যায়, দ্বিতীয় আবার n এর মান 2 বসালে যেন দ্বিতীয় পদ পাওয়া যায়, n এর মান 3 বসালে তৃতীয় পদ পাওয়া যায়। এখন এখানে কথা হচ্ছে যে কোনো নিয়ম আসলে, সাধারণ পদ বের করার কোনো নিয়ম আসলে নেই। কারণ হচ্ছে যেহেতু আমরা সাধারণ পদে একটা সূত্র জানি যে প্রথম পদ যোগ n-1 ভাগ 2, এরকম এই a প্লাস n-1 ইন্টু d, অর্থাৎ আমার গুণোত্তর ধারার সূত্র ছিল a আর n-1। তো এখানে আমরা যে সূত্র করব, এরকম সূত্র যেহেতু আমার সাধারণ অনুপাত কত পাচ্ছি, সাধারণ অনুপাত পাচ্ছি এখানে শূন্যকে, আমরা জানি দ্বিতীয় পদকে ভাগ করব প্রথম পদ দ্বারা, ঠিক না। তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে আমার এখানে হচ্ছে তোমার 0/20। ভালো করে তোমরা খেয়াল করো, আগে জিনিসটা বুঝাই দেই যে 0/20 তোমরা কি বলবা, স্যার 0 আসে। ওকে, 0 আসে, কোনো সমস্যা না। কিন্তু আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে 20/0, তখন কি আসবে, স্যার এটা তো অসংজ্ঞায়িত আসে। তার মানে কি, তার মানে এখানে কিন্তু সাধারণ অনুপাত 1 না, গুণোত্তর ধারাও বলা যাচ্ছে না, ঠিক আছে। তো আমরা বলতে পারছি এটা গুরুত্বর ধারা, আবার সমান্তর ধারা হচ্ছে না,
কারণ এখানে 20 থেকে -20 হচ্ছে অন্তর, আবার +20 হচ্ছে, তাহলে সমান্তর ধারাও না। তাহলে এই ধরনের এই ধরনের ধারার বা এই ধরনের অনুক্রমের সাধারণ পথ বের করার জন্য তোমার ধরে নিতে হবে। যেমন ধরে নিতে হবে, ধরে তারপরে মান বসিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে তোমার নিজস্ব আইকিউ বলতে পারো, কিন্তু এই অঙ্কগুলো তোমরা করতে করতে তোমরা নিজেরাও বুঝবে যে কিভাবে ধরতে পারি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে 20 আছে, তাহলে প্রথম পদ এখানে কত? প্রথম পদ আমি এভাবে লিখতে পারি, তো তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। এখানে লেখে অনুক্রমটির, এখানে লেখে অনুক্রমটির, যেটা একটা অনুক্রম, তাহলে অনুক্রমটি টাইম বেশি লাগবে, তোমরা শিখো, শিখলে কিন্তু জিনিসটা লাভ হবে। অনুক্রমটির প্রথম পদ, কারণ এরকম অঙ্ক তোমরা ইন্টারও পাবে। প্রথম পদ ছিল 20, ঠিক আছে? তো 20কে আমি কিভাবে সাজাতে পারি? 20কে আমরা লিখতে পারি 10 + 10, 10 + 10 20, ঠিক না? আবার এটা কিন্তু 10 - 10 0, 10 + 10 20, 10 - 10 0, ভালো করে খেয়াল করো। তো 10 + 10 লিখতে হলে তো এখানে যদি আমি 10 + 10 না লিখে এভাবে সাজাই -1n ইন্টু 10, তাহলে কিন্তু জিনিসটা দেখো, এখানে n এর মান যদি 1 বসাও, n এর মান আমি n লিখলাম কেন, এখানে আমি 1 লিখি, সরি, এখানে 1 লিখে দিই। এখানে 1 লিখলে তাহলে 1 এর পাওয়ার মাইনাসের পাওয়ার বিজোড় হলে মাইনাসই থাকে, একটু ভালো করে খেয়াল করো। মাইনাসের পাওয়ার বিজোড়ই থাকলে মাইনাসই থাকে। তো এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে প্লাস, তাহলে এই 10 10 তো গুণাকারই আছে, তাই +10 আর এই 10 10 10 যোগ হলো 20। তো এইখানে এই 1টা কি, 1 যেহেতু প্রথম পদ, এটা সাজাই নিতে হবে, এটাকে নিজের মতো করে সাজাই নিতে হবে। এটা আসলে কোনো ব্যাখ্যা নেই যে এটা কিভাবে স্যার বের করলেন। আমি বের করলাম, আমি এখানে কিভাবে ভাবলাম, আমি কিভাবে বের করলাম, আমি জিনিসটা তোমাকে আমার ফিলিংসটা শেয়ার করি। সেটা হচ্ছে আমি ভাবলাম যে 10 10 যোগ করলে 20, আবার 10 10 বিয়োগ করলে 0, আবার 10 10 যোগ করলে 20, আবার 10 10 বিয়োগ করলে 0। তার মানে প্রথম পদে এখানে কিন্তু 20 আছে, জোড় সংখ্যকে আবার কি আছে, 0 আছে। তার মানে আমার দ্বিতীয় পদ যখন আমি লিখব, দ্বিতীয় পদ 0 সমান হবে 10 -1 এর পাওয়ার 2 ইন্টু 10। তাহলে দেখো, -1 এর পাওয়ার 2, তার মানে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, আর এই মাইনাসটা প্লাস হয়ে গেলে সামনের মাইনাসের জন্য প্লাস আর মাইনাসই থাকতেছে। আমি এজন্য করছি, যদি এখানে এরকম হইতো, প্রথমটা 0 হইতো, পরেরটা 20 হইতো, তাহলে কিন্তু আমি এই ভিতরে মাইনাস আর দিতাম না, অথবা ভিতরে মাইনাস দিতাম, বাইরে দিতাম প্লাস। এটা তোমরা পরেই পাবা, ওই যে জিরোকে বের করবা না, তখন পাবা। ওইটা হলো জিরো কেটটা, ওইভাবে আমরা করব, ঠিক আছে? তো যাই হোক, এই হলো দ্বিতীয় পদ। তারপরে তৃতীয় পদ কি? তৃতীয় পদ হচ্ছে আবার 20। তার মানে তোমরা তো বুঝতেই পারতেছো, এখন বিষয়টা সহজ হয়ে গেছে তোমাদের জন্য। তো 10 - 4, এটা 3 লিখে দিবেন, ওকে, 3 লিখে দিলাম ইন্টু 10। তাহলে দেখো, এটা মাইনাসই থেকে গেল, সামনে মাইনাস, মাইনাসে প্লাস হয়ে গেল, তো 20 হয়ে গেল। এভাবে চতুর্থ পদ, পঞ্চম পদ, এভাবে লিখে তোমরা ডট 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 দিয়ে n তম পদ, ঠিক আছে? তো এভাবে চতুর্থ পদও লিখে দিলাম, লিখে চতুর্থ পদটাও যেহেতু আছে এখানে, এখানে 6টা পদ আছে, তোমরা 6টা পদই লিখে দিবা। চতুর্থ পদ আছে 10 -1 ইন্টু 10, এভাবে ডিটেলস কিন্তু। অতএব ডট 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 দিয়ে n তম পদ আমরা লিখব। এটা কিন্তু অনেকেই এই বিষয়টা কিন্তু বলবে না আসলে কিভাবে আসলো, এভাবে কিন্তু প্রত্যেকের নিজের ভাবনা চিন্তা করে বুঝে তারপর তোমরা করবে। তা সুতরাং n তম পদ কি? n তম পদ বা ওইটাই সাধারণ পদ, n তম পদটাই কিন্তু সাধারণ পদ। তাহলে n তম পদ কি হবে আমাদের? 10 -1 এর পাওয়ার 10 n ইন্টু 10, এইটাই হচ্ছে সাধারণ পদ। তা সুতরাং অনুক্রমটির সাধারণ পদ, অতএব অনুক্রমটির যেটা অনুক্রম, তাহলে অনুক্রমটির সাধারণ পদ লিখে আমি সংক্ষেপে লিখছি সাধারণ পদ, আপনারা দয়া করে ডিটেলস লিখতেন। তাহলে এখানে আমার 10 -1 এর পাওয়ার n ইন্টু 10 একটা পেয়ে গেলাম। কোনটা পেলাম? m0। এখন আমরা করব k0টা, সরি, জিরোকে করব। আগে দেখেন এটা বুঝেন কিনা, আমি ছোট করে পুরোটা দেখানোর চেষ্টা করছি, এরপর যাব পরেরটায়। তো এখানে আরেকটা আমরা কাজ করতে পারেন, আমরা এখানে যেহেতু এখানে 10 আছে, এখানে 10 আছে, আমরা একটা 10 যদি কমন নিয়ে নিতে পারি, 10 কমন নিলে এরকম আসবে যে 1 -1 টু দি পাওয়ার n। তাহলে 10 কমন নিলে আমাদের এরকম আসে, এটা হচ্ছে আমার অনুক্রমটির সাধারণ পদ পেলাম, ঠিক আছে? আর অনুক্রমের সাধারণ পদ, যেহেতু এখানে n এর মান যাই বসাই না কেন, দ্বিতীয় পদ তৃতীয় পদ যাই বসাই না কেন, সেখানে কিন্তু আমরা এই মানগুলো পেয়ে যাব, ঠিক আছে?
আর এখানে এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী জিরো কেটটা দেখি একটু, মুছে দিচ্ছি আমি। তো আমরা জিরো কে লিখে আবার দিয়ে শুরু করে দিলাম। এখানে কে এর মান তো আমরা জানি 3, তাহলে আমরা কতে প্রাপ্ত আগে লিখতে চাই 0,3, কে হচ্ছে হর ছিল, আবার 0,3 0,3। তো একটু আগে আমি যেভাবে করেছি সাধারণ অনুপাত, আপনারা ওই যে সাধারণ পদ ওভাবেও করতে পারেন। কিভাবে? যেমন 20 কে অর্ধেক করেছি, 10 10 পেয়েছিলাম, 10 10 যোগ করলে 20 হয়, 10 10 বিয়োগ করলে 0 হয়। তো এখানেও 3 কে অর্ধেক করে 1.5 দিয়েও করতে পারেন, অথবা কিভাবে সাধারণ অনুপাতটা বের করা যায় সেই নিয়মটা আমি একটু দেখাচ্ছি। উপরে ক্লাসে আছে যে নিয়মটা, যে কিভাবে সাধারণ আমরা এটা বের করতে পারি সেটাই আপনাদের দেখাচ্ছি। যদি আমরা এখান থেকে 3 কমন নিতাম তাহলে কিন্তু আমার এখানে 0 1 আসতো। তো 0 1 এটা সব ক্ষেত্রে, ওইটার ক্ষেত্রে ওটাও এভাবে তোমরা করতে পারো যদি ডাইরেক্ট করে দেখাতে চাও সাধারণ পদটা। তো এখানে যদি আমরা ওখানে 20 কমন নিতাম তাহলে 1010 আসতো, কারণ 3 কমন নিলে 0 1 আসতো। তাহলে একটার ক্ষেত্রে পদ হচ্ছে 1 এর ক্ষেত্রে 1 1 1, আর একটা হচ্ছে -1 তোমার হচ্ছে হবে -1 এর পাওয়ার হবে। যেমন এরকম আমরা এভাবে লিখতে পারি যে সাধারণ পদের একটার ক্ষেত্রে তোমার আসে কি, সাধারণ পদ 1 এর ক্ষেত্রে প্রথমে তোমার আসতেছে 1 এর ক্ষেত্রে 1,1,1, আমার কয়টা ছিল এখানে 6টা ছিল, আমি 6টা লিখতেছি। 6টা লিখি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 ডট 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 ডট। আবার সাধারণ পদ মাইনাস, যেহেতু আমার 0 করতে হবে, তা 0 করতে হলে আমার কিন্তু এখানে -1 আমি করতে পারি। হ্যাঁ, তাহলে তাহলে -1 এর পাওয়ার যদি n করে n এর মান যদি তোমার কি হয় 1 হয় তাহলে -1 হয়। n এর মান যদি আমার 0 হয় 2 হয় তাহলে +1 হয়। n এর মান যদি আমার হয় 3 হয় তাহলে -1 হয়। n এর মান যদি আমার 4 হয় তাহলে আমার কি আসে +1 হয়। n এর মান 5 হলে -1, n এর মান 6 হলে +1। এইভাবে কিন্তু হ্যাঁ, জোর হলে প্লাস, জোর হলে প্লাস, বিজোড় হলে মাইনাস। তাহলে আমরা এইভাবে দাগ দিয়ে আমরা কি করতে পারি, যোগ করি। তাহলে যোগ করলে এখানে আসবে 1 প্লাস -1 এর পাওয়ার n, 1 প্লাস -1 এর পাওয়ার n। তাহলে আমার এদিকে আসতেছে কি 0, এই 0 2, তারপরে এখানে 0, তারপরে এখানে 2, আবার 0 2। এখন যদি আমি এটাকে 2 দ্বারা ভাগ করে দিই উভয় পক্ষে, তাহলে 2 দ্বারা ভাগ করলে আমার কি আসে 1 প্লাস -1 টু দি পাওয়ার n বাই 2। তাহলে এখানে আমার 0 1 0 1 0 1 এভাবে কিন্তু আমার আসতেই থাকবে। দেখেন, এই জিনিসটা হচ্ছে এভাবে আপনার সাধারণ এই মানে পদ বের করতে পারেন। দেখো, তাকায় দেখো, তো 3 দ্বারা গুণ করে দাও তার সাথে মিলে যাবে। তাহলে এটা 3 দ্বারা উভয় পক্ষে 3 দ্বারা যদি গুণ করি তাহলে মিলে যাবে। তাই আমি একটু জায়গা করে নিচ্ছি। যদি বা দ্বারা উভয় পক্ষে 3 দ্বারা আমি গুণ করে দিই, উভয় পক্ষে 3 দ্বারা যদি গুণ করি তাহলে খেয়াল করেন কিভাবে কি আসতেছে, আপনারা সবাই বুঝবেন যে এখানে 3 দ্বারা গুণ করলে আমার আসতেছে 3, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 প্লাস -1 টু দি পাওয়ার n, কারণ n এর মান বিজোড় হলে একটা পদ, জোড় হলে একটা পদ। তারপরে নিচে আসতেছে আমার হচ্ছে 2, তার এই পাশে আমার থাকবে কিন্তু আমার 0, তারপর -3, তারপর আবার 0 3 0 3, কারণ 0 সাথে গুণ করলে তো আমার 0ই আসতেছে, আবার 1 এর সাথে 3 গুণ করলে 3 আসতেছে। তাহলে এইটাই কিন্তু আমার কথা হচ্ছে, এইটাই হচ্ছে আমার সাধারণ পদ, এটা সাধারণ পদ, ঠিক আছে। তার মানে এইটা সাধারণ পদের অন্য একটা নিয়ম দেখালাম। অথবা আপনারা এর আগে যে নিয়মটা করাইছে ওই নিয়মটাও সাধারণ পদ করতে পারেন, যে প্রথম পদ লেখে, যেহেতু 3/2 মানে কিন্তু 3/2 মানে কিন্তু 1.5, তো আপনারা ওই 1.5 দিয়ে ওখানে যেমন 10 10 ভাগ করে করেছি, এরকম কিন্তু 1.5 1.5 ভাগ করে, মানে 1.5 যোগ করলে 3 পাওয়া যায়, 1.5 বিয়োগ করলে পাওয়া যায় কি 0। মানে এইভাবে লিখতে পারেন আপনারা যে প্রথম পদ 0 সমান 1.5 যোগ -1 এর পাওয়ার হচ্ছে 1, 1 ইন্টু 1.5। দেখেন, এভাবে যদি আমি দেই, এভাবে দিলে কিন্তু আমার এখানে আমরা যদি ওইভাবে করি যে 1.5 প্লাস -1 এর পাওয়ার 1, কারণ প্রথম পদ, তাহলে এখানে প্লাসে মাইনাসে -1 হয়ে যাবে, কারণ 1 এর বিজোড় যদি পাওয়ার হয় তাহলে মাইনাস হয়। তো মাইনাস হলে সেক্ষেত্রে 1.5 -1.5 0। আবার এই দ্বিতীয় পদ হবে
1.5 প্লাস মাইনাস 1/2 ইন্টু 1.5, তাহলে এখানে পাওয়ার কিন্তু জোরের জন্য -1 +1 হয়ে গেল, আর +1 জন্য 1.5 কত হয়? 3 হয়। তো এক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে ডট 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 দিয়ে n তম পদ 1.5 প্লাস -1 1.5 কমন নিতে পারেন। এখানেও কিন্তু 1.5টা কমন, মানে 3/2 3/2টাই কিন্তু 1.5, তাহলে এটাই কিন্তু সাধারণ পদ। সুতরাং 0 3 0 3 0 3 তারপরে 0 3 এর সাধারণ পদ কত আসে? এর সাধারণ পদটা আসে 3/2 3/2 1 প্লাস -1 এভাবেও দেখাতে পারেন ওইটা, বা এখন আমি দুইটি নিয়মে দেখালাম, এজন্য আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই নিয়মে দেখাবেন, ঠিক আছে? বা এইভাবেও দেখাতে পারেন, দুটোই কিন্তু রাইট, দুটোই কারেক্ট। তাহলে আমার কিন্তু দুটো কাজ শেষ হয়ে গেল। 1 নাম্বার কাজ হচ্ছে আমার m0 বের করা হয়ে গেল, আবার 2 নাম্বার হচ্ছে 0 কে বের করা হয়ে গেল। এখন আমার m কে বের করব এই দুটোর সাহায্যে। হ্যাঁ, বলেছে যে এগুলো বের করে এই দুটোর সাহায্যে, যে 1010 এই যে 1010 কথা বলছে বা 010 এর কথা বলছে, এর ব্যবহার করে, এই পদ ব্যবহার করে, এজন্য আমি আপনাদের এইটাও দেখাই দিলাম লাস্টের পার্টটা, যে এই যে 1010 আর 0101 ব্যবহার করে আমরা যে কাজটা করলাম। তো এইভাবে আপনারা ওইটাও এইভাবে করে দিতে পারেন। ওটা হবে 1010, এটা যেমন 0101, ওটা 1010 এই ব্যবহার করে। তো এম কে লিখলাম, এর মান কত আসবে? এম এর মান ছিল আমার 20 আর কে এর মান 3, তাহলে 20 3 ডট 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 ডট। তো এর আমরা সাধারণ পদ বের করব, যাতে করে প্রথম পদে এন এর মান বসালে 20 পাওয়া যাবে, আবার কে এর মান 0 পাওয়া যাবে, আবার এন এর মান 3 পাওয়া যাবে, কে এর মান 0 পাওয়া যাবে। এভাবে আমরা এটা এই দুটো সমন্বয় করেই পাবো, এই দুটো যোগ করলেই হবে, কিন্তু হয়ে যায়। দুইভাবে লেখা যায়, যদি জোর বিজোর করে লেখো, যদি জোর বিজোর করে লেখো তাহলে আলাদা আলাদা লিখতে হবে, আর যদি যোগ করে লেখো তাহলে এটার মান জোর বিজোর যাই হোক না কেন দুটোর ক্ষেত্রেই পাওয়া যায়। আমি জিনিসটা বোঝাই দিচ্ছি, খেয়াল করেন। আমরা এখানে প্রথমে যে m0 অর্থাৎ 20 যেটা ছিল সেটা পেয়েছিলাম 10 ইন্টু 1 মাইনাস 1 ব্র্যাকেট, আবার এটাকে আপনারা 3/2 বা 1.5 লিখতে পারেন ইচ্ছা, তাহলে আমার ভগ্নাংশ হবে না। 1 প্লাস -1 এটাও লিখে দিই, তাই এখানে সুবিধা হবে বসাতে। তাহলে আমরা এখানে পাইলাম 1.5, তারপরে 1 প্লাস -1 এটা হচ্ছে এ সাধারণ পদ, ঠিক আছে? এত এ সাধারণ পদ, এই ব্র্যাকেট আমি সমান চিহ্ন দিয়ে লিখবো না, এত এ সাধারণ পদ, এত ধারাটির, এত অনুক্রমটির সাধারণ পদ নিচে লিখে দিবেন ডট 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 দিয়ে, সাধারণ পদ লিখে তারপরে সমান দিয়ে লিখবেন, যে নিচে আবার পুরোটা লিখবেন, এটা লিখে যে অতএব দিয়ে লিখে যে এত অনুক্রমটি সাধারণ পদ বা অনুক্রমটি সাধারণ পদ, মানে এইটা সমান এইটা না, কিন্তু এটা সাধারণ পদ। হ্যাঁ হ্যাঁ, যে এত অনুক্রমটি সাধারণ পদ, আমি যে এটা লিখলাম, এরপর লিখবেন এত অনুক্রমটি সাধারণ পদ, লিখে তারপরে এটা লিখবেন। এখন খেয়াল করেন একটু, এটা হচ্ছে যদি এন এর মান জোর বিজোর যাই হোক না কেন, এন এর মান যেখানে এন লিখবো, কি এন লিখবো, যেখানে এন বিলংস টু হচ্ছে স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, যেখানে এন বিলংস টু স্বাভাবিক সংখ্যা, কারণ এখানে না স্বাভাবিক না, সরি, যেখানে এন বিলংস মাইনাস হতে পারে, ও জোর বিজোর, হ্যাঁ, এন বিলংস টু স্বাভাবিক সংখ্যা, কারণ মাইনাস তো আমার হবে না। তাহলে খেয়াল করেন, যেমন এন এর মান যদি আমি এখানে 1 বসাই, তাই এন এর মান 1 বসালে কিন্তু এটা হয়ে যাচ্ছে আমার কি -1 থেকে যাচ্ছে, এটা কিন্তু আমার -1 থেকে যাচ্ছে, আর -1 থেকে যাওয়ার ফলে এইটা -1 আর বাইরে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 1 + 1 2 2 আর 10 গুণ করলে 20 হয়। তো তোমরা সবাই ই করে দেখো। আর এটা কিন্তু এর পরের লাইন, এখানে আমি আবার বলতেছি, এটা কিন্তু নিচ থেকে শুরু করবে, এই লেখাটা কিন্তু এখান থেকে অতএব দিয়ে লিখবে, অতএব অনুক্রমটি সাধারণ পদ লেখে, বা পুরোটা উঠায় যে 20,3 20,3 20,3 অনুক্রম সাধারণ পদ লেখে, তারপর কিন্তু তোমরা নিচেটা লিখবে। কথা বোঝা গেছে? নাহলে আমি আবার, যাই হোক আপনারা লিখতে পারবেন। আমি এই কথাটা এখান থেকে, যে অতএব অনুক্রমটির সাধারণ পদ লিখে
অনুক্রমটি সাধারণ পদ লিখে তারপর এখান থেকে শুরু করবেন। ঠিক আছে, কারণ হচ্ছে ওইটা সমান চিহ্ন কিন্তু এইটা না, এই অনুক্রমটি সাধারণ পদ, অনুক্রমটি তুলে অনুক্রমটি সাধারণ পদ, তাহলে এই লেখাটা এখান থেকে মুছে দিচ্ছি। অনুক্রম সাধারণ পদ। এখন আমি যেটা বলতেছি এটা আপনারা ভালো করে খেয়াল করেন যে এখানে যদি n এর মান 1 বসান তাহলে 1 বসালে এটা কিন্তু মাইনাস প্লাস 20 হয়ে যায়, কিন্তু এখানে যদি 1 বসান, এখানে যদি 1 বসান আর এখানে 1 বসালে কিন্তু আমাদের কি হবে, এখানে 1 বসালে কিন্তু আমার এটা মাইনাসই থেকে যাচ্ছে, কারণ n এর মান বিজোড়, n এর মান বিজোড়ের জন্য মাইনাসই থেকে যাচ্ছে, আর মাইনাসই থেকে গেলে 1 - 1 সমান কি 0, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে, তার প্রথম পদ পেয়ে গেলেন। আবার দ্বিতীয় পদ, আবার দ্বিতীয় পদের সময় যদি আপনারা খেয়াল করেন, দ্বিতীয় পদের সময় যদি এখানে 2 বসান, এখানে যদি 2 বসান, এখানে যদি 2 বসান, 2 বসালে তাহলে এখানে আমার কি হয়, 2 বসালে আমার এখানে 2 বসালে -1টা প্লাস হয়ে যায়, আর এখানে সামনে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1 - 1 0, 0 বসালে 10 × 0 মানে কি, 10 × 0 মানে হচ্ছে 0 বাদ হয়ে যাচ্ছে, এখানে 2 বসালে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, তার মানে 2 আর 1.5 গুণ করলে 3 হয়, বা 3/2ও রাখতে পারেন আপনারা, তাহলে দ্বিতীয় পদ পাবেন। সেক্ষেত্রে এটা কিন্তু এটার মান 0 হয়ে যাচ্ছে, এটার মান 3 হয়ে যাচ্ছে। আবার তৃতীয় পদের সময় এটার মান 20 হয়ে যাচ্ছে, এটার মান 0 হয়ে যাচ্ছে। আবার n এর মান 4 এর সময় এটার মান কি হয়ে যাচ্ছে, এটার মান হচ্ছে আমার যখন 4তম পদ, তখন এটার মান 0 হয়ে যাচ্ছে, এটার মান 3 হয়ে যাচ্ছে। আবার 5তম পদের সময় এটা কি 5তম পদের সময় এটা বিজোড় হবে, তা মাইনাস থাকবে, আর মাইনাসের মাঝে +1, এটা 20 হয়ে যাচ্ছে। আবার এটা 5তম পদ, এটা বিজোড় মানে মাইনাস থাকবে, এটা হয়ে যাচ্ছে আমার 3 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে টোটাল অনুক্রমটি সাধারণ পদ। এখন যদি আপনি এভাবে না লিখে বলেন স্যার এর মান জোড় আর বিজোড় দিয়ে লিখবো, তাহলে আপনি এভাবে লিখবেন, যখন যদি জোড় বিজোড় আলাদা করে লেখেন তাহলে এভাবে লিখতে পারেন, এটা হচ্ছে যোগ করে। আর বিকল্প আরেকটা ভাবে লেখা যায়, লিখবেন যখন n সমান জোড়, যখন n সমান জোড়, তাহলে n এর মান যখন জোড় হবে, তাহলে জোড় হলে মানে জোড় পদ, তাহলে তখন হবে কি, তখন হবে এইটা, তখন সাধারণ পদ। n সমান জোড় সংখ্যা, তখন সাধারণ পদ, তখন সাধারণ পদ আসবে কোনটা, যে এই 1.5 তারপর 1 + -1 টু দি পাওয়ার n, এইটা, কারণ এটা জোড়তম পদ বের করার সময়। আবার যখন n এর মান বিজোড় মানে বিজোড়তম পদ, এইভাবে কিন্তু লিখতে পারেন, যোগ করে এটা যোগ করে যখন লিখবেন তখন n এর মান জোড় বিজোড় সব মানে স্বাভাবিক সংখ্যা, আর যখন n জোড় হবে তখন এটা, আর যখন n বিজোড় হবে, যখন n বিজোড় সংখ্যা তখন সাধারণ পদ হবে 10 × 1 - -1 টু দি পাওয়ার n, এই ব্র্যাকেট শেষ। তো এটা হচ্ছে জোড় বিজোড় হলে, জোড় বিজোড় বললে মানে জোড় হলে জোড় পদ, বিজোড় হলে বিজোড় পদ, আর যদি সব একবারে n এর মান জোড় বিজোড় সব বসাবো তাহলে যোগ করে দিব। এই হচ্ছে টোটাল আমার অঙ্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেকেন্ড পার্টে আমরা বাকিগুলো নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।